আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা ওটা আমরা মানি না, ওটা আমরা মানতে পারি না এবং আমরা মানবো না। আমাদের কাজ আমরা করে যাব। প্রত্যেকে প্রতিবাদ সমাবেশ করতে হবে, প্রতিবাদ মিছিল করতে হবে এবং বাংলাদেশটাকে এই গণশত্রুর হাত থেকে মুক্ত করতে হবে। আমি জানি আজকে আমরা এমন একটা দিনে সবাই কথা বলছি যখন এই সুদখোর খুনি জঙ্গি নেতা ইউনূস সে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা জারি করেছে। আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলতে পারবে না, এমনকি আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করে দিয়েছে। প্রশ্নটা হচ্ছে ইউনূসের কী অধিকার আছে এটা করার? সে যে ক্ষমতা দখল করেছে, এই ক্ষমতা দখল করেছে তো সে জঙ্গিদের উপর নির্ভর করে, সন্ত্রাস করে, মানুষ হত্যা করে, ছাত্র, শিক্ষক, আওয়ামী লীগ, পুলিশ, সাংবাদিক, সাংস্কৃতিক হত্যা করে সে লাশের উপর পাড়া দিয়ে সে ক্ষমতাটা দখল করেছে এবং সম্পূর্ণ অবৈধভাবে। তার ক্ষমতার কোনো ভিত্তি নেই, সাংবিধানিক ভিত্তি নেই, সে জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি। আমেরিকায় সেপ্টেম্বর মাসে বিল ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে সে নিজেই বলেছে যে এই আন্দোলনের কোনো নেতা ছিল না, ছাত্র জনতা ছিল না, এটা নাকি তার মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড দ্বারা সংগঠিত। এখান থেকে তো বোঝা যায় যে তার ক্ষমতায় আসার লোভ কতটা ছিল এবং 2007 সালেও সে চেষ্টা করেছিল এবং আজকে ক্ষমতায় দখল করেই সে সব থেকে বেশি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন। আমরা দেখতে পাচ্ছি তার ক্ষমতার লোভ একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস এবং আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। আওয়ামী লীগকে নিষিদ্ধ তো সে ইয়াহিয়া খান করেছিল 71 সালে, আইয়ুব খান করেছিল 58 সালে যখন মার্শাল্লাহ দেয়, এরপর জিয়াউর রহমান করেছিল। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করলেই আওয়ামী লীগ শেষ হয়ে যায় না। আওয়ামী লীগের শিকড় অনেক গাথা। কিন্তু আজকে তারা যে ক্ষমতা এসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে সেই 5 স্টার হোটেলে ইফতার পার্টি দিয়ে দল তৈরি করেছে, সেই এনসিপি নামে দল, সেই দল এত টাকা পায় কোথেকে? হতে হতে না হতেই এটা ছাত্রদের দিয়ে দল করলো, আর তাদের কাছে এত টাকা কোথেকে আসলো? একদিকে জামাত মানুষ হত্যা করা, রক কাটা, হাত কাটা, খুন করা ব্যস্ত, আর বিএনপি লুটপাটে ব্যস্ত। তাদের সাথে জুটছে এই সমন্বয়করা, কি ছাত্র, হাতে চাপাতি, লাঠি, চাইনিজ কুড়াল, অস্ত্র সব নিয়ে এক এক জায়গায় যাচ্ছে, মানুষের বাড়ি বাড়ি ঢুকছে, লুটপাট করে, একটু এদিক ওদিক হলেই খুন করে, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। অন্যের সম্পত্তিতে এইভাবে ঢোকার অধিকার তাদের কে দিয়েছে? আমাদের আওয়ামী লীগের অফিস, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যত আওয়ামী লীগ অফিস ছিল এবং ঢাকা শহর সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। মমতাজ, যে আমাদের দেশে একজন স্বনামধন্য বিখ্যাত গায়িকা, দেশের মানুষ তার গানের জন্য পাগল, তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে কোর্টের মধ্যে তাকে গালে থাপ্পড় মারা, তার উপরে অত্যাচার মারা, এবং শুধু তাকে না, আমাদের অগণিত নেতাকর্মী যারাই গ্রেপ্তার হয়েছে তাদেরকেই কোর্টে নেওয়া আনার সময় তাদেরকে হামলা করা হয়, মারা হয়। একটা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এদের নেতাকর্মীদের ধরে যেভাবে নির্যাতন করা হয়, এবং এই নির্যাতন থেকে আমাদের নারী সমাজও রেহাই পাচ্ছে না। আজকে পার্বত্য চট্টগ্রামের অবস্থাটা কী? কক্সবাজার থেকে বান্দরবন হয়ে লাখানছড়ি পর্যন্ত সমস্ত সেই সাচেক পর্যন্ত সব বেদখল হয়ে গেছে। ইউনূস সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলে বর্ডারে সরকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এটা কোন ধরনের কথা? বর্ডারে নিয়ন্ত্রণ যতক্ষণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ততক্ষণ তো বর্ডারের নিয়ন্ত্রণ যথাযথভাবে ছিল। এই নিয়ন্ত্রণ তো অন্য কোনো দেশে কেউ নিতে পারেনি। তখনও ওখানে আরাকান আর্মি ছিল, কিন্তু আমাদের বর্ডার তো সুরক্ষিত ছিল। এই জঙ্গি ইউনূসকে আজকে জবাবদিহি করতে হবে। আমি তার কাছে জানতে চাই যে ডক্টর ইউনূস, আপনি বলেন ক্ষমতা দখল করেছেন অবৈধভাবে জঙ্গিদের নিয়ে, তাহলে আমাদের বর্ডার কেন আজকে উন্মুক্ত করে দেওয়া হলো? আজকে বর্ডারের নিয়ন্ত্রণ কেন হারালো? রাষ্ট্র চালাবার মতো যোগ্যতা থাকতে হয়, জ্ঞান থাকতে হয়। ওই ক্ষুদ্র ঋণ দিয়ে সুদ খাওয়ার মতো না। সুদ খাওয়াটা সহজ, অর্থ পাচার করা সহজ, কিন্তু রাষ্ট্র চালানোতে যে ব্যর্থ সেটা হচ্ছে পরিচয় দিয়েছে। আজকে সারা দেশটাকে আজকে একটা কারাগারে পরিণত করেছে। আর যত ক্ষোভ আওয়ামী লীগের উপরে, কেন আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে।
হ্যাঁ, যারা যুদ্ধ অপরাধী তাদের ক্ষোভ থাকতে পারে, কারণ যুদ্ধ অপরাধীরা আমি তাদের বিচার করেছি। এদেশে মা বোনকে তারা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, গ্রামের পর গ্রাম পথ দেখে নিয়ে গেছে, আগুন দিয়ে চালিয়ে পড়ে ছাড়খাড় করেছে। কাজে সেগুলি যারা এই অপরাধের সাথে জড়িত, এটা তো আন্তর্জাতিক স্বীকৃত যে যুদ্ধ অপরাধীদের বিচার করা যাবে। আমরা সেই বিচার করেছি, কোনো অপরাধ করিনি। আজকে সেখানে কী করছে, যারা এই যুদ্ধ অপরাধীদের বেলায় সাক্ষী দিয়েছে তাদের ধরে ধরে খুন করছে, তাদের নির্যাতন করছে, তাদেরকে হত্যা করছে, তাদের বাড়িঘর দখল করে দিচ্ছে। এবার যা জামাত সব থেকে বেশি এ ব্যাপারে সক্রিয়, মানে প্রত্যেকটা জায়গায় এই ঘটনা তারা ঘটাচ্ছে এবং দেশটাকে আজকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী না হলে প্রায় 70-80 হাজার মামলা এবং আসামি হবে প্রায় 4-5 লাখ, কারণ এজাহারভুক্ত আসামি, তার সাথে আবার অজ্ঞাতনামা। দেখা গেলো একটা উপজেলায় 6-7 হাজার অজ্ঞাতনামা দিয়ে রেখে দিয়েছে। আর এই অজ্ঞাতনামাদের তালিকা নিয়ে যায় যে কী করে, সেখানে আবার চাঁদাবাজি। এখানে আরেকটা মজা ব্যাপার হচ্ছে, সেখানে আবার পুলিশের জন্য চাঁদাবাজি করে দেয়া। অথচ এই পুলিশ ফাঁড়ি আক্রমণ করে 450 পুলিশ ফাঁড়িতে আগুন দিয়েছে, অস্ত্র লুট করেছে। অস্ত্রগুলি কিন্তু এখনও উদ্ধার হয় নাই। ইউনূসের হাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, এ কথাটা সবাই মাথায় রাখতে হবে। কিন্তু এই দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। কাজে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে দেশটাকে একেবারে রসাতলে পাঠাবে, এটা কোনোদিন হতে পারে না, এটা আওয়ামী লীগ কখনো হতে দেবে না। আর ওই ইউনূসের করা একটা অবৈধভাবে ক্ষমতা দখলকারীর দ্বারা আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা, ওটা আমরা মানি না, ওটা আমরা মানতে পারি না এবং আমরা মানবও না। আমাদের কাজ আমরা করে যাব। আওয়ামী লীগ এদেশে গণমানুষের সংগঠন, এ কথাটা মাথায় রাখতে হবে। আজকে মানবিক করিডোর দিচ্ছেন তিনি। কিসের মানবিক করিডোর? কার জন্য? আজকে যদি সেই মিয়ানমারের জান্তা সরকার তারা ক্ষমতায় আছে, সেখানে আরাকান আর্মি তারা তাদের ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস, এটা তো যুগ ধরেই চলছে। এখন যদি মিয়ানমার আক্রমণ করে, এয়ার অ্যাটাক করে, সেগুলি কোথায় এসে পড়বে? কারণ এই আরাকান আর্মির জন্য এরা বর্ডার খুলে দিয়েছে, তো সব তো বাংলাদেশে এসেই পড়বে। তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় থাকবে? কেন বাংলাদেশ এই ধরনের অবস্থায় ফেলা হলো? কেন বাংলাদেশকে ফেললো? সেটার জবাব তাকে দিতে হবে। কারণ যদি মিয়ানমার আজকে মর্টার শেল মারে, সেটা তো বাংলাদেশে এসে পড়বে। যদি এয়ার অ্যাটাক করে, সেটাও বাংলাদেশে এসে পড়বে। তো ইউনূসকে ওটা ঠেকাতে পারবে না? ইউনূস এইভাবে আমাদের দেশকে অন্যের হাতে তুলে দেবে ক্ষমতায় থাকার জন্য, এবং যাতে নির্বাচন দিতে না হয় সেই জন্য সেই যুদ্ধ খেলা। কারণ সে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, এটা তো ছাড়তে পারে না। ঠিক গ্রামীণ ব্যাংকের পদ যেমন বাগিয়ে নিয়েছিল, গ্রামীণ ব্যাংকের আইনে আছে 60 বছর বয়স পর্যন্ত থাকা যায়, আর সেখানে সে কী করলো, বেআইনিভাবে তার বয়স 70 বছর পর্যন্ত থেকে গেল। আর যখন মানে ব্যাংকের পক্ষ থেকে বলা হলো, সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে বলা হলো যে আপনি এখানে ভুল করছেন, আপনি থাকতে পারেন না, তখন সরকারের বিরুদ্ধে মামলা করলো, দুইটা মামলা, ব্যাংকের বিরুদ্ধে মামলা, মানে আমাদের বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধেও মামলা, আমাদের সরকারের বিরুদ্ধে মামলা করলো। কিন্তু সেই মামলা হেরে গেল এবং তাকে ওই পথটা ছাড়তে হলো। সেই দোষ নাকি আমাদের। আর সেই ক্ষোভে সেই আমেরিকান হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, যে কে ফাউন্ডেশনে সে মোটা অঙ্কের টাকা দেয়, তার মাধ্যমে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিল। পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিলে আমি সিদ্ধান্ত নিলাম যে নিজে টাকা করব। আমরা কিন্তু সেটা করে ফেলেছি। নিজের অর্থে পদ্মা সেতু নির্মাণ করে আমরা বিশ্বকে দেখাই দিলাম যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে যেটা বলেছিলেন যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, বাঙালিকে যে কেউ দাবায় রাখতে পারে না, সেটা আমরা প্রমাণ করেছি। কিন্তু কি দুঃখের বিষয়, আজকে ওনার এক উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি আবার মৎস্য বিষয়ক উপদেষ্টা, বলে ফেললো পদ্মা সেতু বানানোর ফলে নাকি আমাদের পরিবেশ খুব খারাপ হয়ে যাবে, মাছের জন্য খারাপ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এরা কী ধরনের রাজনীতি করে? তিনি তো আবার বাম রাজনীতি করতেন।
আজকে যে আমাদের 21টা জেলার মানুষগুলি আজকে যে সুযোগ পেয়েছে তাদের আর্থসামাজিক উন্নয়ন করার একটা সেতুর জন্য, কত মানুষের জীবন বেঁচে গেছে। এই ফেরি পার হতে যে কতজন মারা গেছে। রাজধানীর সঙ্গে যোগাযোগ করতে 22 ঘন্টা সময় লাগতো স্টিমারে, তারপর যখন ব্রিজ হলো তাতেও প্রায় 6, 7, 8 ঘন্টা 10 ঘন্টা লেগে যেত। আর আজকে মাত্র 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে সবাই চলে আসতে পারে, এবং যা আমাদের অর্থনীতিতে জিডিপিতে অন্তত 2% অবদান রেখে যাচ্ছে। আর সেখানে সে বলে যাচ্ছে এটা করা নাকি ঠিক হয়নি। কোথায় যাব এদের, মানে এরা একেবারে অর্বাচীন ছাড়া আর কিছুই না। সেই ক্ষমতার লোভটা আছে, এর বেশি আর কিছু তাদের নেই। একদিকে যুদ্ধ খেলা করে নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে ঝুঁকিয়ে ফেলছে, আর আরেকজন এসে বলছেন এই সেতুটা করা ঠিক হয়নি। মানে কি বুদ্ধি এদের। আমি তো আরও সেতু নির্মাণ করছি, নির্মাণ হয়ে যাবে, যেমন কুড়িগ্রাম থেকে গাইবান্ধা, ওটা নির্মাণ হলেই তো আবার জিব্বে ল্যাক ল্যাক করে ইউনুস যাবে ওটা উদ্বোধন করতে। কেন সেখানে খুব খারাপ। তা আমার বিরুদ্ধে 439টা মামলা, খুনের মামলা। অবশ্য যারা নিহত তার অনেকে আবার জীবন্ত হয়ে ফিরেও এসেছে, এটাও দেখা যাচ্ছে। আজকে যেখানে আমরা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে রেখে এসেছিলাম, আজকে সেই অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আমাদের জিডিপি প্রবৃদ্ধি এই 2024 সালে আমরা 6.4 করেছিলাম, আজকে তার 2 ভাগে নেমে গেছে। কাজে এই জঙ্গিদের হাত থেকে কী করে রক্ষা হবে সেটাই দেখতে হবে। এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল, তিনি ক্ষমতায় এসে কী করেছেন আসুন দেখি। ক্ষমতায় ইউনূস কী পেয়েছে আর দেশের মানুষ কী পেয়েছে, এটা হলো একটা বিষয়। যে ইউনূস ক্ষমতায় এসেই ম্যান পাওয়ারের ব্যবসা নিয়ে নিয়েছে, তারপরে ডিজিটাল ওয়ালেট সেই ব্যবসা নিয়েছে, একটা বিশ্ববিদ্যালয় সেটাও তার এক ব্যবসা, আর একটা ব্যবসা কি স্বাস্থ্যকেন্দ্র করবে সেও ব্যবসা। সে নিজের কোলে ঝোলটা টেনে ঠিকই নিয়ে নিয়েছে। আর এদিকে আমাদের যত কথা, এবং তার বিরুদ্ধে তদন্ত করে বিএফআইইউ কর্তৃক যে সমস্ত তথ্য পেয়েছে তারই তথ্যের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন তার ভিতরে 5টা মামলা করেছিল। এবং একটা কথা আমাদের ভুলে চলবে না, আপনাদের এই স্বনামধন্য পুত্র চট্টগ্রামের, সে কিন্তু লেবার কোর্টে তার লেবারদের দ্বারা লেবারদের অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত আসামি। শ্রমিকের অর্থ পর্যন্ত সে আত্মসাৎ করে খেয়েছে। শ্রমিকরা যখন দাবি করেছে চাকরি থেকে বের করে দিয়েছে, মামলা করেছে, সেই মামলা শাস্তি পেয়েছে সে। তো এইভাবে লেবারদের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতি মামলা, এমনকি ট্যাক্স ফাঁকি দেওয়া। কী পরিমাণ যে ট্যাক্স ফাঁকি দিয়েছে সেটা চিন্তা করতে পারবেন না। তার দুর্নীতির কাহিনী বলে তো সীমা থাকে না। গ্রামীণ ব্যাংক স্বাধীনতার পর একটা গবেষণা করতে দেওয়া হয়েছিল যে ভূমিহীন মানুষকে কীভাবে সাহায্য করা যায়, তাদের কীভাবে তুলে আনা যায়। এটা করতে গিয়ে সেটা অনেক গবেষণার মধ্য দিয়ে এই গ্রামীণ ব্যাংক নির্মাণের বিষয়টা আসলো। এটা একটা প্রজেক্ট হিসেবে ছিল। এই প্রজেক্টটা কিন্তু সরকারি টাকায় করা, এবং এই প্রজেক্টে সবাই টাকা দিয়েছে। কারণ স্বাধীনতার পরপরই আওয়ামী লীগ সরকার দিয়েছিল, এরপর অবশ্য জিয়াউর রহমান আসতে সেও টাকা দিয়েছিল 100 কোটি, এবং সবাই এটা বাদ দেয়নি। এবং এরশাদ সরকার আসার পরে একটা অর্ডিন্যান্স করে দিয়ে আইনের মাধ্যমে এই গ্রামীণ ব্যাংকটা প্রতিষ্ঠা করে দেয়। ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে পেশনে এখানে কাজ করতো, তখন থেকে আমার সাথে পরিচয় ছিল। আমি ভাবতাম হারে গরিব মানুষের জন্য এত কিছু করে, খুব ভালো। কিন্তু এখন তো তার চেহারাটা দেখা গেল। 1990 সালে 6,000 টাকা বেতনে গ্রামীণ ব্যাংকে সে এমডি পদে চাকরি পায়। আপনারা একবার ভেবে দেখেন। আমি এতক্ষণ তার টাকার হিসাবটা আপনাদের শোনালাম, এখন আপনারা শোনেন। 6,000 টাকা বেতনের এমডির পদ, 60 বছর বয়স পর্যন্ত থাকতে পারে। তাহলে এত শত শত কোটি টাকা সে কীভাবে বানালো? এবং এটাও কথিত আছে যে তার প্রায় $10 বিলিয়ন আছে বিদেশে বিনিয়োগ করা। ফ্রান্সে নাকি $2 বিলিয়ন বিনিয়োগ, এবং ফ্রান্সের একটা খুব বিলাসবহুল ফ্ল্যাটও আছে তার। ইটালিতে তার রিসোর্ট আছে, সামার
কি কোন রাজা রাজা বাচ্চা বাচ্চা রাজার মানে প্যালেস নাকি সে নিয়ে নিয়েছে, স্পেনে আছে, আমেরিকায় তো বিরাট, আমেরিকা গ্রামীণ ব্যাংক সেটাও করে রেখেছে। আর বিশেষ বিভিন্ন দেশে তার বিনিয়োগ, সোশ্যাল বিজনেসের নামে সমস্ত টাকাগুলি সেখানে সেখানে রেখে দিয়েছে। আমার জিজ্ঞাসা, খাবে কি এত টাকা? সেটাই তো প্রশ্ন। এবং ট্যাক্স ফাঁকি, এটা তো তার মজ্জাগত। আজকে বলছে আয়কর সংগ্রহ করা যায়নি বলে বাজেট দেওয়া যাচ্ছে না, বাজেট টাকা কমাতে হচ্ছে। সংগ্রহ করবে কীভাবে? স্বয়ং ইউনূস নিজেই তো আয়কর দেয় না। প্রায় 1100 কোটি টাকার উপরে তার কাছে আয়কর পাবে। তার নিজের ব্যক্তিগত 22-23 অর্থ বছরে 3,53,43,000 টাকা পাওনা ছিল, আর 666 কোটি টাকা অনাদায়ী। তার বিরুদ্ধে মামলা হয়েছিল 6 আগস্ট, তার মানে সেই মামলার রায় হবার কথা। 5ই আগস্ট এই জঙ্গি আর সন্ত্রাসী নিয়ে এমন পরিবেশ সৃষ্টি করলো, এবং এটা যে তাদের একটা চক্রান্তের ফলে হয়েছে সেটা তো এখন তাদের সমন্বয়ও বলে, মাস্টার মাইন্ডও বলে। তখন সে ক্ষমতা দখল করা এবং ক্ষমতা এসেই সব মামলা প্রত্যাহার। সেই দুর্নীতি দমন কমিশনের 5টি মামলা এবং ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা, সব মামলা প্রত্যাহার করে নিয়েছে। এমনকি গ্রামীণ ব্যাংকের, যেটা তো সরকারি টাকায়, আওয়ামী লীগ সরকার এই গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়েছে, আমি দিয়েছি। এবং তাকে গ্রামীণ টেলিফোনের ব্যবসাটা আমি দিয়েছিলাম, বলেছিল গরিব মেয়েরা নাকি সহায়তা পাবে, এই ফোনের ভাড়া দিয়ে তারা টাকা কামাই করবে। কোনো দিন একটা ফোনও কোনো গরিব মহিলার কাছে দেয়নি সে, বরং ঋণ দিয়ে সুদ খাওয়া এটাই করেছে। এবং এই ঋণ দিয়ে সুদ খাওয়ার জন্য যে ব্যাংক তৈরি, সেই ব্যাংকের থেকে কত বড় মানে ধান্দাবাজ আপনারা দেখেন। ডক্টর ইউনূস দাতা সংস্থার সমস্ত শর্ত ভেঙে দিয়ে এই গ্রামীণ ব্যাংক থেকে, যেখানে দরিদ্র মানুষকে ঋণ দেওয়ার কথা, ভূমিহীন মানুষদের ঋণ দেওয়ার কথা, সেখানে সে তার নিজের বাপকে দিয়েছে। তাদের যে একটা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন, যে প্যাকেজেস কর্পোরেশনের মালিক ইউনূস নিজেও, আর গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে সেই প্যাকেজেস কর্পোরেশনকে সে মোটা অঙ্কের টাকা ঋণ দেয়। এবং তার নিজের আর তার পরিবারের, কারণ ইউনূস তার ভাই, ব্রাদার, বোন সবাই কিন্তু ওটার মালিক। তার বাপ হলো মূল, ছেলে দাতা, পিতা গ্রহীতা, এইভাবে টাকা দিয়ে দেয়। এবং শুধু তাই না, টাকা দেওয়ার পরে টাকা দিয়েছিল কিন্তু 12% সুদে, এবং আরেকটা কিস্তি ছিল 16% সুদে। টাকা দেওয়ার সময় ওই সুদের পরিমাণ কমিয়ে 5%-এ নামিয়ে আনে। এটা কি কখনো হয়? কোনো ব্যাংক এটা করতে পারে? সম্পূর্ণ বেআইনিভাবে 5% নামিয়ে এনে সুদের টাকা এবং মূল টাকা সহ সব মাফ করে দেয়, যেহেতু তার বাপ নিচ্ছে, তার নিজের কোম্পানি। এবং ক্ষুদ্র ঋণের ব্যাংকের থেকে সে টাকা দিয়ে দিল কাকে? তার বাপ, যেটা চেয়ারম্যান, সে মানে প্যাকেজেস কর্পোরেশনকে টাকা দিয়ে সেই টাকা আবার সুদ সব মাফ করে দিল। আমার প্রশ্ন ডক্টর ইউনূসকে, ডক্টর ইউনূস সাহেব, আপনি বলেন তো, কোনো দিন কোনো দরিদ্র মানুষ যে আপনার ব্যাংকে ঋণ নিয়েছে আপনার কাছ থেকে, আপনি কি তার টাকা মাফ করেছেন? কোনো দিন সুদ মাফ করেছেন? কোনো দিন করেননি। বরং তার ঘর বাড়ি হাতা খাতা যা ছিল সব কেড়ে নিয়েছেন। আর নিজের বাপের বেলায় নিজের কোম্পানি, আপনি নিজেও মালিক, আপনার ভাইরা মালিক, বোনরা মালিক, সব গোষ্ঠী শুদ্ধ মালিক। এমনকি মৃত বোনেরও সেখানে অংশীদারিত্ব দেখাচ্ছেন, সেখানে মোটা টাকা দিয়ে আবার সেটা সুদ সহ মাফ করে দিলেন। সর্বসাকুল্যে শোনা যায় প্রায় 9 কোটি টাকার মতো নাকি মাফ করেছে, যেটা আপনারা যাচাই করে, কারো ইচ্ছা তাহলে যাচাই করে দেখতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই, তার নাম হলো ইব্রাহিম, তার একটা প্রতিষ্ঠান বিজ্ঞান গণশিক্ষা কেন্দ্র, সেখানেও সেই ঋণ প্রদান করা হচ্ছে গ্রামীণ ব্যাংকের থেকে। আর গ্রামীণ ব্যাংকের সব টাকাটা কী করেছে? গ্রামীণ কল্যাণ নামে একটা প্রতিষ্ঠান করে সব টাকা সেখানে নিয়ে গেছে। আমার কাছে যখন গ্রামীণ ব্যাংকের জন্য টাকা চায়, আমি তো তখন জানতাম না এটা, যে গ্রামীণ কল্যাণ নামে একটা প্রতিষ্ঠান করে টাকা সরিয়ে সে দেখালো গ্রামীণ ব্যাংকে টাকা নেই, ঋণ দিতে পারে না। তখন তো আমি প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আরও 100 কোটি টাকা তাকে দেওয়া হলো। অর্থাৎ ভূমিহীনদের ঋণের টাকা সেখানে তার বাপেরকে দেওয়া, এবং সম্পূর্ণভাবে
সব নিয়মকানুন ভেঙে এই টাকাগুলি সে দিয়ে গেল। আর যত টাকা গ্রামীণ ব্যাংকে আসতো, বিদেশে যারা গ্রামীণ ব্যাংকে অনুদান হিসেবে দিত, এই টাকা প্রথমে গ্রামীণ কল্যাণে ঢুকাতো, এরপর হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানগুলির কাছে তার যে কয়েক কোম্পানি, এই কোম্পানিগুলির কাছে কিন্তু 48টা কোম্পানি করে, এখানে প্রত্যেকটা কোম্পানির কাছে কিন্তু একটাও কিন্তু কর দেয় না, একটা কর দেবে না, একটাও আয়কর দেয় না। এবং সেখানে তার মামলা হয়, এখানে যেমন রিট মামলা, ইউনূস যে আয়কর ফাঁকি দিয়েছে তার যে মামলা, গ্রামীণ কল্যাণ 671,76,76,322 টাকা পাওনা, গ্রামীণ টেলিকম ট্রাস্ট 209,98,97,738 টাকা, গ্রামীণ শক্তি 57,25,190 টাকা, এবং গ্রামীণ টেলিকম এবং রেফারেন্স মামলা, এগুলো আবার রিট করে আটকায় রাখে। রেফারেন্স মামলা গ্রামীণ কল্যাণের 159,67,95,326 টাকা পাওনা, গ্রামীণ টেলিকমের 30,06,667 টাকা, গ্রামীণ ট্রাস্ট 1,07,22,644 টাকা, গ্রামীণ কৃষি ফাউন্ডেশন 3,52,23,097 টাকা, ডক্টর মোহাম্মদ ইউনূস 12,46,72,608 টাকা, গ্রামীণ উদ্যোগ 63,26,270 টাকা, গ্রামীণ মৎস্য পশু সম্পদ 1,82,18,663 টাকা, তারপরে গ্রামীণ ফাউন্ডেশন, গ্রামীণ সামগ্রী 7,42,274 টাকা, গ্রামীণ ডানন ফুডস লিমিটেড 14,230 টাকা, গ্রামীণ বাইটেক লিমিটেড 8,18,467 টাকা, গ্রামীণ শক্তি 47,85,72,308 টাকা, গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড 19,73,985 টাকা, গ্রামীণ ভেউলিয়া ওয়াটার লিমিটেড 1,69,9,523 কোটি টাকা। এই যে এত টাকা, এর সাথে আবার আরও আছে অন্যান্য আরও অনেকগুলি, সব মিলে 1,111,49,112 টাকা তার কাছে পাওনা, শুধু ট্যাক্স। আর এই ট্যাক্সগুলি দিয়ে দিলেই তো আমাদের বাজেটের ওই 7 লক্ষ টাকার বাতিল করতে হয় না, উন্নয়ন বাজেট টাকা বাতিল করতে হয় না, যেখানে তার কাছে মানে হাজার হাজার কোটি টাকা পাওনা। এটা আমি মাত্র 17টা কোম্পানির কথা বললাম, 48টা কোম্পানি তার, এর অধিকাংশের আবার নিজেই চেয়ারম্যান, একসময় গ্রামীণ ব্যাংকের এমডি, তার সাথে চেয়ারম্যানশিপ, আবার এই চেয়ারম্যানশিপ তার গ্রামীণ বোর্ডে আবার পাশ করে নিয়েছে কীভাবে, প্রায় 20টা কোম্পানি পাশ করেছে, বাকিগুলি কোনো আইন ছাড়াই সে চেয়ারম্যানগিরি করে বেরিয়েছে। কারণ আপনারাই বলেন যে এই লোকটা এইভাবে যে দেশের টাকা পয়সা সব কীভাবে নয়ছয় করে নিজের এত টাকা, যে টাকা তার বিদেশে, সেই টাকা নিয়ে আসলেও তো বাজেট হয়ে যায়, তা তো আনে না, খাবেটাকে? বয়স তো কম হয় নাই, এক পা গড়ে এক পা বাইরে, কিন্তু লোভ যায় না, লোভের জিব্বা লক লক করে, এবং তার ক্ষমতার লোভের আগুনে আজকে সারা বাংলাদেশ জ্বলে পুড়ে ছারখার। আর আওয়ামী লীগকে সে দোষারোপ করে, সবাই নাকি তো মানে দুর্নীতি করে ফেলেছে। আরে এত দুর্নীতি যদি আমরা করতাম তো দেশটার এই উন্নতি হতো নাকি? আমার বাজেটের টাকার অর্ধেকই তো খেয়ে ফেলেছে। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে। আজকে এই দেশের গণমানুষ, প্রত্যেক স্তরের মানুষ এত তো যে বুঝে গেছে যে ইউনূস কী জিনিস, কীভাবে দেশ ধ্বংস করে, সার্বভৌমত্ব ধ্বংস করে, স্বাধীনতা ধ্বংস করে, অর্থনৈতিক উন্নতি ব্যাহত করে। কাজে প্রত্যেকে প্রতিবাদ সমাবেশ করতে হবে, প্রতিবাদ মিছিল করতে হবে, এবং বাংলাদেশটাকে এই গণশত্রুর হাত থেকে মুক্ত করতে হবে। তার জন্য সকলে ঐক্যবদ্ধ মাঠে নামবেন, এটাই আমার নির্দেশ। ইনশাআল্লাহ এই বাংলাদেশ আমরা ফিরে পাবো, বাংলাদেশ আবার উন্নতি করব, যেটা আমাদের লক্ষ্য ছিল। প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম 1941 সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ,
ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ, ইনশাল্লাহ আমরা তা করতে পারবো। এবং উন্নয়নশীল দেশ হিসেবে যেন বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকে, সে কাজ আমরা করতে পারবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।